আমি এখানে আশিসবাবু আপনার বক্তব্য শুনতে চাই। দেখুন, একটা তো ধাক্কা আপনাদের খেতে হয়েছিল জমি অধিগ্রহণের প্রশ্নে, এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যেভাবে বামফ্রন্ট জমি অধিগ্রহণ করতে চেয়েছিল আমরা সেভাবে করব না। এবার এটা করতে গিয়ে তো কম্প্রোমাইজ করতে হবে সরকারকে, তাহলে অথবা ভুলে যেতে হবে ওখানে খড়ি তৈরি করার কথা। আপনার মানে কথার শেষ লাইনের সূত্র ধরে বলি, বামফ্রন্টের মতন করব না, তাহলে আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে যে আপনি কিভাবে করবেন। এইটা আপনাকে প্রথমে সবার সামনে, রাজ্যবাসীর সামনে পরিষ্কার করে বলতে হবে। শুধু রাজ্যবাসীর সামনে নয়, যেহেতু সিঙ্গুর ইস্যুটা একটা রাজ্য জুড়ে একটা আন্দোলন ছিল সেই অর্থে সেই সময়, তাহলে সিঙ্গুরবাসী তো এই প্রশ্নের উত্তরটাও জানতে চাইবে এবং রাজ্যবাসীও এই উত্তরটা জানতে চাইবে, কারণ আজকে সিঙ্গুর কোথায় দাঁড়িয়ে আছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। এটা গেল এক। তাহলে পরিষ্কার করে বলুন যে আমরা কিভাবে এখানে জমি অধিগ্রহণ করব। দ্বিতীয় যে প্রশ্ন, এই ব্যাপারে আমি আপনাকে একটুখানি থামাতে চাইছি এই জন্য যে রাজ্য সরকার একেবারে পরিষ্কার করেনি তাও কিন্তু না, সে তথ্য আমরা আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে যে কাকে আপনি সন্তুষ্ট করবেন কিভাবে, তার সন্তুষ্টির লেভেলটা কি হবে। আমি কাউকে 50 টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারি, আবার কেউ 5000 টাকাতেও সন্তুষ্ট না হতে পারে। ফলে এই সন্তুষ্ট করার ব্যাপারটা তো আপেক্ষিক। মানে এই সিঙ্গুরে যে শিল্পটা হয়নি সেটা মমতা ব্যানার্জি সন্তুষ্ট হয়নি বলে, সিঙ্গুর বাসী কতটা অসন্তুষ্ট ছিল আমার সন্দেহ আছে, মমতা ব্যানার্জি সন্তুষ্ট হননি বলে। কিন্তু কথাটা যেটা, যে সন্তুষ্ট কাদের করবেন, ওই এলাকার মানুষদের তো, যারা ওই প্রকল্প এলাকার মধ্যে বসতিভুক্ত মানুষ। সেই বসতিভুক্ত মানুষ প্রায় 21,000-এর বেশি মানুষ বসতিভুক্তর মধ্যে আছে। তাহলে এই 21,000 মানুষকে আপনি তাহলে জনে জনে বলুন পরিষ্কার করে। বামের বিরোধিতা করছে না, কিন্তু কতগুলো প্রশ্ন আমরা উত্থাপন করছি। আশিস বাবু, আমি এই প্রসঙ্গে আমাদের দর্শকদেরও দেখাবো যে রাজ্য সরকার আজ থেকে প্রায় 1.5 বছর আগে যখন কম্পেনসেশন প্যাকেজ অ্যানাউন্স করে তখন তাতে কি কি ছিল। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে শুধু একটা জিনিস বলতে চাই যে আজকে যেটা দেখা যাচ্ছে যে ওই অ্যানাউন্সমেন্টের পরেও রাজ্য সরকার জমি পায়নি। বাংলা কথা হচ্ছে রাজ্য সরকার ওই অ্যানাউন্সমেন্টেও ওখান থেকে মানুষের কাছ থেকে জমি পায়, প্রয়োজনীয় জমি পায়নি। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 430, সেটাও এখনো 100 একরের মতো অধিগ্রহণ করতে হবে। এবার সেইটা করতে গিয়ে রাজ্য সরকার এখন কি বলছে, খোলামুখ করব না, আমরা কি করব, আমরা ডিপ বোরিং করব, ডিপ বোরিং করে সেখান থেকে কয়লা তুলবো। ডিপ বোরিং করে যা খরচ, আমি প্রথমেই এই প্রশ্ন তুলেছিলাম যে আপনি কোন একটা শিল্প কখন করবেন, যখন সেখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে তা মার্কেটে বিক্রি করতে পারবেন। মার্কেটে 1 টাকা 1.5 টাকায় ভালো কয়লা পাওয়া যায়। এবার সেখানে যদি তোলার পর দেখা যায় কয়লার দাম কেজি প্রতি 2 টাকা হচ্ছে, কয়লা তো কেউ কিনবে না। একদম ঠিকই বলেছেন। সেই জন্যই তো বলছি যে প্রথমে আপনি পরিষ্কার করুন। এই যে আপনি যে পদ্ধতিতে তোলার কথাটা বলছেন, মানে এই যে রাজ্য সরকারের রাজ্য সরকার চেঞ্জ হয়ে গেল, পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল, তাহলে অধিগ্রহণ করতে না পেরে পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল। এইটা তাহলে আমাদের মতন মানুষের এর উত্তর না দিয়ে প্রযুক্তিবিদদের ডেকে এনে বলা হোক যে আমার এই করতে গেলে আমার। কিন্তু আপনি রাজনৈতিক দিক থেকে ব্যাপারটাকে দেখতেই পারেন। আপনার রাজনৈতিক বক্তব্য শোনার তার মানে হচ্ছে আপনি এই যে কথা একটু আগে বলছিলেন না, কেউ 50 টাকায় খুশি হয়, কেউ 100 টাকায় খুশি হয়, কেউ 5,000-এ খুশি হয়। এই যে এত জমি পাওয়ার কথা ভেবেও এই জমি পাচ্ছে না, রাজ্য সরকার। আমি আবার বলছি, বামফ্রন্টের আপনি সিঙ্গুর মনে করুন 1000 একরই লাগবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অফার করেছিলেন যে এই 600 একরে আপনারা কারখানা করুন, বাকি 400 একর অনিচ্ছুকদের ফেরত দিয়ে দিন। আপনারা সেই রাস্তায় হাঁটলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে অল্টারনেটিভ কিছু ভেবে থাকেন যে ঠিক আছে খোলামুখ করতে গেলে আমার এত একর লাগবে, পাচ্ছি না, আমি তাহলে ডিপ বোরিং করবো, আপনি সেটা সমালোচনা করবেন না? তাহলে লাভ লোকসানের হিসেবটা দিই।